এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা। তোমার জ্বর আর আমাকে একটাবারও জানালে না পর্যন্ত। ভাগ্যিস পিমনিকে ফোনটা করেছিলাম, তাই তো জানতে পেরেছি। থার্মোমিটারে তাপমাত্রা মাপতে মাপতে ঝাঁঝে উঠল জিমিন। মিনিকে স্কুলে পাঠিয়ে সুগার বাড়িতে চলে এসেছে এখন। আর আসার পর সুগার পিসি কোণের কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর জিমিনকে সুগার দায়িত্ব দিয়েছে। আসলে ওনার কাজ বলতে কিছুই নেই। উনিও চাই জিমিন যেন সুগারকে আপন করে নেয়। বোঝো করা একে অপরের কি হয়। সুগার ফেল ফেল করে চেয়ে আছে। সত্যি কি জিমিন এখানে এসেছে? তাও আবার শাড়ি পরে, আবার আঁচলটাও কোমরে গোজে, বউয়ের মতো শাসনও করছে, টেম্পারেচার চেকও করছে। অমর করে কি দেখছো? আচ্ছা, কদিন ধরে তোমাকে অন্য মনস্ক দেখছি, কি হয়েছে তোমার? সোগা একটু কষ্ট করে উঠে হেলান দিয়ে বসলো। এই দেখে জিমিন আবার ধমকে উঠলো। আরে তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? চোখ মুখের কি অবস্থা হয়েছে, তারপর 102 ডিগ্রি জ্বর। আমি ঠিক আছি জিমিন, কিছুই ঠিক নেই। আর তোমার ফোনের কি হয়েছে? কিছুই তো হয়নি। জিমিন এবার সুগার সামনে গিয়ে বসলো। কি হয়েছে বলো তো সুগা? সে গোপন প্রেমিকাকে বলেছিলে নাকি তোমার মনের কথা? আর সে কি রিজেক্ট করেছে? এই জন্যই কি তোমার এই অবস্থা? কাম অন সুগা, ভালোবাসা ঠিক আছে, কিন্তু তার জন্য নিজের শরীরের প্রতি অযত্ন নেওয়া তো ঠিক নয়। জিমিন, এটা কি তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নেই, কিন্তু একটা সময় তুমি ঠিক সেম স্টেজে ছিলে। ইভেন আরো বেশি অবস্থা খারাপ ছিল তোমার। আর আজ সেই তুমি আমায় বোঝাচ্ছ? ইন্টারেস্টিং। হ্যাঁ, সেই সময় তুমি আমাকে সামলেছিলে, আমার ওইটুকু পুচকি মিনিকে ভালোবাসা দিয়ে সাপোর্টও দিয়েছিলে। তাই আজ তোমার মন খারাপের সময় আমি তো সঙ্গী হবই। আফটার অল তুমি আমার কাছের বন্ধু। ও, এই ব্যাপার। তাহলে বলি, আমার জন্য কনসার্ন হয়েছে দেখে খুব ভালো লাগলো। তবে তুমি আসতে পারো, আমি ঠিক আছি এখন। আর মিনি কোথায়? জিমিন সাথে সাথে অভিমানী সুরে বলল। তার মানে তুমি তোমার মনের কথা শেয়ার করবে না, তাই তো? আচ্ছা, প্রেমিকা আছে বলে বন্ধুকে ভুলে যাচ্ছ, তাড়িয়ে দিচ্ছ? সুগাও বেডিপিট করে বলল। আমি তো জায়গা দিয়েই রেখেছি, তুমি তো থাকতে চাও না। নতুন বন্ধুর সাথে হয়তো ভালোই আছো। কি বলছো, শুনতে পাচ্ছি না তো। না, কিছু না, তোমার ইচ্ছা হলে থাকতে পারো। আর আমাকে এই কদিন কেন ফোন করেছিলে? ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তের সাথে। কি? এইসব কখন হলো? আর তের সাথে মানে? জাঙ্কুক রাজি হয়েছে? কই, ও তো একবার ফোন করেনি আমায়। তুমি ফোন রিসিভ করলে তবেই তো করবে। আমিও তো সেটা জানাতে করেছিলাম। বিয়ে কবে? বলবো, তার আগে তোমার জন্য কিছু বানিয়ে আনি। দাঁড়াও, বলো তো কি খাবে? পিমনি বলছিল তুমি নাকি ঠিক করে খাবারও খাচ্ছ না। আগে কিছু খাও। জানো, জিমি তোমার জন্য কত অপেক্ষা করছিল, খুব মিস করছিল তোমাকে। ওর স্কুল শেষে বিকেলে তোমার কাছে নিয়ে আসবো। মিনি অনেক প্ল্যান করছে, সেগুলো তোমায় জানাতে চাই। আর তুমি? সুগার প্রশ্নে জিমি থমকে গেল। আমি আসছি। এক ছুটে চলে গেল জিমি রান্না করে। খাবার বানাতে বানাতে ভাবছি, আমার মনের খবর তোমাকে দিয়েও লাভ হবে না সুগা। তোমার মনে যে এখন অন্য কারোর বাস। আমি যে তেমন কেউ নই তোমার। এদিকে সুগাও মনে মনে বলছে, আমি যে কি তোমার, তুমি কোনোদিনও হয়তো বুঝতে পারবে না জিমিন। দেখো, মা বলেছে টুকটাক কেনাকাটা এখন থেকে শুরু করতে। তাই আমি চাই তুমি এক্ষুনি আমার সাথে শপিং চলোতে। তাই তো ড্যাব ড্যাব করে চেয়ে আছে। এই রুট লোকটাকে নিয়ে কোথায় আমি ভাবছি এই বিয়ের কি পরিণতি হবে। আর উনি বিয়ের শপিং এর কথা বলছে। আর জাঙ্কুক মনে মনে হেসে বলছে, উফ, মিথ্যেটা খুব সুন্দর করে বললাম। আমি চাইছি আমাদের সম্পর্কটা সহজ করতে। যত বেশি আমরা একে অপরের সাথে থাকবো, তত বেশি একে অপরকে চিনতে পারবো।
আর আমার বন্ধুত্বের প্রথম স্টেপ তো এটাইতে। আমি তো বাড়িতে কিছু বলে আসিনি স্যার, তাছাড়া আশীর্বাদের আগে আমরা এক অপরের সাথে ঘুরবো। জাঙ্কুক মুখে হাসি বজায় রেখে বলল, আমি বলে দেবো তোমার বাবাকে। তুমি যাচ্ছ, এটাই ফাইনাল। এখন তাড়াতাড়ি খেয়ে নাও আর মাথার পোকাগুলো ঝেড়ে ফেলো। জাঙ্কুক কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। কি? কিসের পোকা? এই যে আমাকে কিভাবে রিজেক্ট করবে সেই পোকা। আই মিন টোটকা খোঁজা বন্ধ করো, বিয়েটা হচ্ছেই। কি রে বাবা, মনের কথা জানতে পারে নাকি? কিন্তু আমি কি করব? আমি কি বিয়েতে রাজি আছি? আর আমার মতামত কেউ নিতে চাইছে না কেন? কিছু কি বললে? এবার একটু ঝাঁঝিয়ে উঠলো। না মানে হ্যাঁ, আপনি যে এত বিয়ে করছেন, আমার মত আছে কিনা জানতে চাইছেন না তো? গুড কোয়েশ্চেন। কিন্তু আমিও তো কিছুটা তোমার দিকটা ভেবে রাজি হয়েছি বিয়েতে। কিভাবে? জাঙ্কুক এবার তার একটু কাছে এগিয়ে এলো। আমার জায়গায় অন্য কেউ তোমাকে নিজের মতো করে বাঁচার অধিকার দেবে না। আই থিঙ্ক আমি গতকালও বলেছি, আর চেনা পরিচিত হচ্ছি, কিছুটা তো চেনো আমাকে, আর আমিও। সত্যি করে বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? তেল গোয়েন্দার মতো প্রশ্ন শুনে জাঙ্কুক শব্দ করে হেসে উঠল, আর অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে তে, আর ভাবছে এই লোকটা হাসতেও জানে নাকি? হাসছে তো উনি, অদ্ভুত মানুষ তো। কেমন হাসির কথা বলেছি আমি? উদ্দেশ্য তো আছে মিস্তে, পাক্কা বিজনেসম্যান আছি আমি। কোনো অ্যাডভান্টেজ ছাড়া বিয়ে করবো নাকি তোমাকে? এটা তো আগে বলেছি যে তোমাকে আমার জীবনে বিশেষভাবে প্রয়োজন। এই অফিসে তোমাকে প্রয়োজন, আশা করি বুঝতে পারছো। তারপর হলো এই যে অন্য কোনো মেয়েকে হ্যান্ডেল করা আমার পক্ষে একেবারে পসিবল নয়। তুমি তো এটলিস্ট বোঝো আমায়, আমিও কিছুটা বুঝি। বিয়ে তো হবেই, এতটুকুতেই যদি তোমার মেমোরি এভাবে উইক হয়ে পড়ে, তাহলে তো আমার কাজের লস হয়ে যাবে। সো ডোন্ট প্যানিক তে। আমার জীবনটা ছোট থেকে কষ্টে কাটলেও তোমার উপর সেই প্রভাব আসবে না। আমার শরীরে মিস্টার কাইয়ের রক্ত বইলেও এতটা স্বার্থপর আমি নই। হঠাৎ তো জাঙ্কুকের হাতটা ধরে, কিছু বলবে? আমাকে বিয়ে করলে কিছু লুকোনো চলবে না স্যার। বন্ধু বলেছেন, কিন্তু সেটা প্রপারলি মানছেন কোথায়? মানে? মানেটা হলো জানে আপনার মনে একটা ক্ষত আছে। ওই মিস্টার কাইয়ের ব্যাপারটা কি বলবেন না আমাকে? জানেন দুঃখ শেয়ার করলে মন হালকা হয়। আমি যাব আপনার সাথে শপিং এ, তার আগে আপনিও আমার সাথে নিজের জীবনের খারাপ অধ্যায়টা ভাগ করে নিন। এটা শেষ, আর কখনো এসব কথা মনে নিয়ে দুঃখ পাবেন না। আর ওই মানুষটাকে দেখলেও যেন কোনো কষ্ট না হয় সেইভাবে মন থেকে ঝেড়ে ফেলুন। কথা দিচ্ছি এই কথাগুলো পাঁচকান হবে না। বলবেন তো স্যার? বলবো, কিন্তু আজ নয়তে। বিয়ে পর্যন্ত এই কয়েকদিন আমি আর কোনো অশান্তি চাই না। কিন্তু আমি সব শুনতে চাই স্যার, আর আপনাকে বিয়ের আগেই বলতে হবে, নয়তো বিয়ের দিন আমি পালিয়ে যাব। জেদ করো না, তাড়াতাড়ি খেয়ে চলো আমার সাথে। আমার হাতে এখন অনেক কাজ আছে। বিয়ের কাজ থেকে শুরু করে সবটা একা হাতে সামলাতে হচ্ছে। সুগাদা ভাই যে কি হয়েছে কে জানে, পার্সোনালটা আমি জ্বর বাঁধিয়ে বসে আছে। আচ্ছা, আপনার দিদির সাথে কি যেন হয়েছিল সেটা তো বলুন। ওইটুকু যদি না চিনি তাহলে আমি ওদের সাথে মানিয়ে নেব কি করে? আচ্ছা, সময় করে সব বলবো। আগে তুমি কি আমাকে একটা ফোন করো, আমি একটু আসছি। বলে জাঙ্কুক তে যে হাত ধরে আছে সেদিকে ইশারা করলো। তে হাতটা ছেড়ে দিল। জাঙ্কুক কেবিন থেকে বেরিয়ে গেল। তার চিন্তা এখন অনেকটা কমেছে। বন্ধুর মতো একজন স্বামী পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। আর জাঙ্কুক স্যার তো এত বড় একজন সফল বিজনেসম্যান, উনি তো আর ফাঁকা মাঠে শুধু শুধু আওয়াজ তুলবেন না। তাকে বিশ্বাস করাই যায়। কিছুক্ষণ পরতে জাঙ্কুককে ফোন করে ডাকার পর শপিং এর জন্য বেরিয়ে গেল। জাঙ্কুক যেহেতু জিমিনের বিয়ের দায়িত্বও ছিল, তাই একটা বিয়ের জন্য ঠিক কত রকমের শপিং করতে হয় সব রকম ওর জানা আছে। আর নিজেকেও অনেক সময় পোশাকের ডিজাইন করতে হয়, তাই কোনটা বেস্ট কোনটা আনবেস্ট এটাও খুব ভালো করে জানে।
তাই সেই মতোই করতে লাগলো সব শপিং। দুই বাড়ির আত্মীয়দের সবার পোশাকে মোটামুটি কিনে নিয়েছে দুজনে। সব কিনতে কিনতে প্রায় রাত 9টা বেজে গেছে। টেপ তো এত দামি দামি সব জিনিস দেখে চোখ কপালে উঠে গেছে। একবার বারণও করেছিল অন্ততপক্ষে ওর বাড়ির লোকদের বিয়ের পোশাকগুলো যেন না কেনে, কিন্তু জাংকুক শুনলে তবে তো। এবার হাঁপিয়ে উঠলো। এবার বাড়ি নিয়ে চলুন স্যার, আর পারছি না ঘোরাঘুরি করতে। তাছাড়া আপনার এত ভালো আইডিয়া এসবে, একাই তো আসতে পারতেন। জাংকুক ব্যাগগুলো গাড়িতে রাখছিল। তেল ক্লান্ত কণ্ঠস্বর শুনে কাছে এসে বলল, হ্যাঁ আইডিয়া আছে, বাট সবকিছুতে নেই। আর একা একাই সব বিরক্ত লাগে আমার। দিবাইয়ের বিয়ের সময় সোগা দাবাই ছিল, আজ তো উনিও নেই, তাই আমার ওর বিয়ে কিনেই চলে এলাম। বাকি আমাদের বিয়ের দিনের এবং রিসেপশনের পোশাকগুলো আমার সিলেক্টেড ডিজাইনেই তৈরি হবে, তাই আপাতত ওগুলো বাদ গেল। তাই মুখটা বেজার করে নিল। ও, এন্টারটেইনমেন্টের জন্য এখন থেকে ব্যবহার করা শুরু করেছেন? এতটা সুযোগ দেওয়া বোধহয় আমার উচিত হয়নি। আরো অনেক কিছু হবে মিশতে, আর তোমাকে না চাইতেও থাকতে হবে, করতে হবে। হ্যাঁ সেই তো, তখন তো আমি আপনার বিয়ে করা কাজের লোক হয়ে যাব, আর মুক্তিও পাবো না। সব থেকে মুক্তি পেলেও কোথাও ঠাই হবে না আমার। বেশ, ঘুরিয়ে নিন, আমায় কত আর ঘুরাবেন। তে উঠে পড়লো গাড়িতে। জাংকুকের মুখে হাসি লেগে গেছে। আমার আবেগহীন জীবনে তুমি প্রথম, যে কিনা অল্প হলেও আমার জীবনে হাসি ফুটিয়েছ। তোমার সাথে বিয়ে হলে জীবনটা ভালোই কাটবে, এটা তো অন্তত আমি ভালোই বুঝতে পারছি। 1 ঘন্টা পর টিম বাড়ির সামনে গাড়ি এসে পৌঁছালো। রাস্তায় অবশ্য খাওয়ার জন্য অফার করেছিল জাংকুক, কিন্তু তে খুব ক্লান্ত থাকায় না বলেছে, তাই জাংকুক আর জোর করেনি। গাড়ি থেকে নেমে ব্যাগগুলো নিতে গেলে জাংকুক থামিয়ে দিল। একটা কথা ওই সময় ভুল বলেছ তে, তোমাকে কাজের লোক নয়, স্বপ্নমায়া অন্দরমহলের একমাত্র পুত্রবধূ হিসেবে নিয়ে যাচ্ছি। আর এন্টারটেইনমেন্ট করাটা আলাদা ব্যাপার, এগুলো আমি একাই নিতে পারবো। আমি শুধু তোমার সঙ্গটা চেয়েছিলাম, আশা করি বুঝেছ। জাংকুক ব্যাগগুলো নিয়ে এগিয়ে গেল। তে দাঁড়িয়ে বোকার মতো ভাবছে, কি বলতে চাইছেন উনি? হঠাৎ করে রুট এরোগেন্ট একটা মানুষকে এমন রূপে আমার তো অসুবিধা হচ্ছে বুঝতে, তাই তো একটু বারবার কিছু না কিছু বলে বাজিয়ে দেখতে চাইছি। তার মানে কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? এমনিতেও তো কষ্ট পেয়েছেন উনি অনেক, আমি আবার কোনো কষ্ট দিয়ে ফেললাম না তো? যাক, অবশেষে জাংকুক বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। আমি তোর জন্য খুব খুশি। আমিও খুব খুশি জানো, ওই সেদিন পার্টির পর থেকে ভাই আর রাগারাগি করেই না। আমার মনে হয় কি, তোর সাথে থেকে থেকে ওর ভেতরের পরিবর্তন আসছে। আর আমি কোথাও একটা শুনেছিলাম, মেয়েদের মধ্যে যে মমতার স্নেহ থাকে, সেটা নাকি পাথরের মধ্যে ছোট প্রাণেরও সঞ্চার ঘটাতে পারে। সুগা একটু টিচ করে বলে উঠল, জীবনেও শুনিনি এমন কথা। তোমার নতুন বন্ধু বুঝি বলে এসব? জিমিন গাল ফুলিয়ে নিল। ইয়ার্কি মারছো তো? যাও, পাত্তা দিলাম না। হেই ওয়েট, নতুন বন্ধু মানে? সুগা প্রসঙ্গটা পাল্টে বলল, কিছু না, বাই দ্য ওয়ে চিকেন স্টুটা খুব ভালো হয়েছে, থ্যাঙ্কস। কথা ঘোরাচ্ছ আবার? বুঝি বুঝি প্রেমিকার থেকে এসব কৌশল শেখা, তাই তো? একদম না, ও ভীষণ ভালো। তোমার কোনো রাইট নেই ওখানে কিছু বলার। আমার প্রেমিকাকে নিয়ে আমি ওভার পজিটিভ, এটা তুমি জেনে রাখো জিমিন। জিমিন বুঝতে পারে নিজের ভেতরে লুকিয়ে থাকা ইমোশনগুলোর আর জায়গা নেই, ওদের এবার মেরে ফেলতে হবে। তোমার প্রেমিকা ভীষণ লাকি সুগা, তুমি প্রচন্ড কেয়ারিং, হাজবেন্ড হিসেবে খুব ভালো, আমি সেটা জানি। আর বাবা হিসেবে খুব ভালো হবে, কেননা আমার মেয়ে তো তোমাকেই প্রথমে পাপা বলতে শিখেছিল আদো আদো গলায়। এই স্নেহ তো তোমার থেকেই পেয়েছে। শেষে ওকে বোঝায় তুমি ওর আঙ্কেল, আর তারপর তো ভালো আঙ্কেল বলাটা নিজেই বুঝে বলতে শুরু করলো। এখন বুঝতে পারছি তোমার সাথে মেলামেশা করতে দেওয়াটা ঠিক হয়নি আমার। মুহূর্তে অভিব্যক্তি পাল্টালো সুগার। ইচ্ছে করছিল সত্যিটা বলে দিতে, কিন্তু
কোথাও একটা বাধা আসছে। এভাবে বলছো কেন? বাইরে দেখলে না তোমার উপর কতটা নির্ভর করেও। স্কুল থেকে এসে কেমন তোমাকে আগলে নিল, পিমনি ডাকলো বললেই তো গেল। আর তোমার বিয়ের পর তো তোমাকে সবসময় পাবে না, ও খুব কষ্ট পাবে। সুগা একটা কষ্টের হাসি দিল। আমার প্রিন্সেসকে আমি যেভাবে ভালোবাসি সেভাবে সবসময় ভালোবাসবো। ওর জন্য আমি সবসময় ফ্রি। আর ও আমার পাপা না ডাকলেও আমি ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। মনে হয় সত্যি ওর সঙ্গে অনেক আগে থেকে আমার সম্পর্ক। জিমিন চুপ করে রইল। ও নিজেও তো এটাই চাইছিল, কিন্তু সুগা তো এখন অন্য কাউকে ভালোবাসে। তাহলে মিনিকে নিজের সন্তানের নজরে দেখবে কেন? কথাটা মাথাতে আসতেই সুগার থেকে অবাক হয়ে চেয়ে রইল। তবে মিনি চলে আসে আর কিছু বলতে পারল না। এদিকে এত দামি সব জিনিস থেকে মাথা ঘুরছে নামজন বাবুর। মুখে মেখে হাসি এনে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, এই কি বাবা, তুমি এত এত কিছু নিয়ে এলে, বিয়ানে তো কিছু বলেনি। এবার তুমি যদি একটু জল মিষ্টি মুখে না দাও তাহলে তো গৃহস্থের অকল্যাণ হবে। কোনো অকল্যাণ হবে না আঙ্কেল, এখন থেকে সব কল্যাণময় হবে। আজ আর বসার টাইম নেই, বুঝতেই তো পারছেন এই মাসে বিয়ে, আর সেখানে আমার নিজেরই খাটতে হচ্ছে। তাই বলে হয় নাকি? তুমি একটু কিছু মুখে দাও, একটু জল অন্তত খাও, খুব ক্লান্ত হয়েছো নিশ্চয়ই। মাথা নেড়ে সম্মতি জানাই জাঙ্কুক। তের মাকে বেশ ভালো লেগেছে জাঙ্কুকের, আর ওনার কথা ফেলতে পারলো না। একটু খাবার খেয়ে নিল, তে সোজা রুমে গিয়ে চেঞ্জ করে নিল। জাঙ্কুকের সামনে আর যায়নি, তবে সব কথা শুনতে পাচ্ছে। উফ, বাবা এমন ভাব করে কথা বলছে যেন জাঙ্কুক ওনারই ছেলে। বাবাই তো হ্যাংলা, জানা ছিল না। তবে হ্যাঁ, এখন আর আমার বিয়েতে আপত্তি নেই। বাবা কখন কোন পাগলের ঘাড়ে চাপিয়ে দেবে তার থেকে জাঙ্কুকই ভালো। আর এদিকে জাঙ্কুক তো নামজন বাবার প্রলাপ শুনে যাচ্ছেন, অন্য কেউ বলে এত করে খেটে পড়তো। তবে হঠাৎ জাঙ্কুকের মুখটা দেখার জন্য পর্দার আড়ালে এসে দাঁড়ালো তে। যেটা ভেবেছিল সেটাই। জাঙ্কুক খুব কষ্টে নিজের হাসি আর বিরক্তির এক্সপ্রেশন দমিয়ে রেখে সব কথা গিলছে। জাঙ্কুকের অবস্থা এমন যে ছেড়ে দেমা কেঁদে বাঁচে এমনই, তাই তো শব্দ না করে হেসে যাচ্ছে। হঠাৎ জাঙ্কুকের সাথে চোখাচোখি হতে দৌড়ে বালিশে মুখ গুজে হাসতে লাগলো। আর জাঙ্কুক আরো কিছুক্ষণ নামজন বাবার প্রলাপ শুনে কাজের বাহানা দিয়ে খেটে পড়লো।